বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় আমরা আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প, নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬২তম গল্প, সন্ধ্যার আগন্তুক। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬২তম গল্প, সন্ধ্যার আগন্তুক। সে সময় আমি কাপসারিয়া নামক একটি গ্রামে ছিলাম। মহিষা দলের নাম নিশ্চয়ই শুনেছিস। গ্রামটা ওখান থেকে কাছাকাছি। আমার এক দূর সম্পর্কের আত্মীয়র ওখানে বেশ কিছুটা জমি সহ বসত বাড়ি ছিল। তার সীমানা নিয়ে বিবাদের জেরেই আমার সেখানে যাওয়া। সম্পর্কে সে আমার ভাই হয়। সে সময় কর্মসূত্রে পরিবার সহ গুজরাটে ছিল। এদিকে কাপসারিয়াতে তাদের বাড়ি একেবারে ফাঁকা পড়ে। কোনোভাবে তার কাছে খবর পৌঁছেছিল যে তার ভিটে বাড়ির পাশের জমি বিক্রি হবে। গ্রামগঞ্জের ব্যাপার, একে অন্যের ২-১ ফুট জমি মাঝে মধ্যেই দখল করে ফেলে। চাষের জমির আল ঠেলার গল্প তো তোরা জানিস। সেই রকম একটা আশঙ্কা মনে ছিল। সেই কারণেই সম্ভবত আমার কাছে খবর পাঠায় যে আমি যেন সেখানে যাই এবং জমির মাপ বিষয়ে সমস্ত কিছু বুঝে নিই। বাড়ির চাবিখানাও একজনের মারফত আমার কাছে এসে পৌঁছায়। বিশেষ উৎসাহ মনে ছিল না, তবু দায়িত্ব যখন দিয়েছে তখন পালন করা একরকম কর্তব্য। আমি হাত পা ছাড়া মানুষ, অতএব অজুহাত দেখানোর খুব একটা সুযোগ ছিল না। অস্বীকার করব না, এমন জটিল এবং অশান্তিপূর্ণ কাজে নিজেকে জড়িয়ে ফেলার ইচ্ছে না থাকলেও ওই নির্জন প্রকৃতির বুকে শান্ত গ্রামখানা ঘুরে দেখার সামান্য লোভ মনে জন্মেছিল। অতএব পরদিনই রেলগাড়িতে চেপে পৌঁছে গেলাম আমার গন্তব্যে। আগে কখনো এখানে আসিনি। একটা ধারণা ছিল যে জায়গাটা নিরিবিলি হবে, তবে পৌঁছানোর পর বুঝলাম এই গ্রাম আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি নির্জন। তবে সে নির্জনতায় কোনো আশঙ্কা লুকিয়ে নেই, বরং প্রকৃতির অপরূপ সৌন্দর্যে চারদিক যেন মাখামাখি হয়ে আছে, একেবারে চোখ জুড়িয়ে যায়। প্রকৃতির সম্পদে মানুষের জবরদখলি সীমানার বিবাদে মানসিক অশান্তির আশঙ্কা পৌঁছানোর সঙ্গে সঙ্গে মন থেকে একরকম মুছে গেল। নিজের অজান্তেই শান্তির উচ্ছ্বসিত প্রকাশ হয়ে কণ্ঠ থেকে মৃদু তৃপ্তির স্বর বেরিয়ে এলো। গ্রাম্য পথ ধরে হাঁটতে হাঁটতে বাড়ির সামনে পৌঁছে দেখলাম ছিমছাম একখানা একতলা বাড়ি। বাড়ির সীমানায় কোনো পাঁচিল নেই। রাস্তার ধার থেকে ফাঁকা জমির উপরে ইট বিছানো একখানা পথ বাড়ির সদর দরজায় পৌঁছেছে। সেই পথের উপরেও তরতাজা সবুজ দুর্বা ঘাসের আস্তরণ তৈরি হয়েছে দীর্ঘদিন ব্যবহার না করার ফলে। মনে হয় যেন নরম সবুজ কার্পেট বিছানো।
সেই পথ পেরিয়ে বাড়ির সদর দরজায় পৌঁছালাম। বেশ বড় একখানা তালা, তালাতে সামান্য মরিচাও ধরেছে, তবে চাবি ঢুকিয়ে ঘোরাতেই সহজেই সেটা খুলে গেল। কতদিন এভাবে ফাঁকা পড়ে আছে কে জানে। সাবধানে ঢোকাই ভালো, যদিও বাড়ির অবস্থা একেবারে ঝকঝকে। মনে হয় না এ বাড়ি খুব বেশি দিন তৈরি করা হয়েছে। ভিতরে সামান্যই ধুলো জমেছে। একবার মনে মনে ভেবেছিলাম একজন লোক সঙ্গে করে নিয়ে আসি, বেশ 3 বেলা রান্না বান্না করে দেবে। পরে ভাবলাম সঙ্গে আরেকজন নিয়ে আসা মানে অতিরিক্ত দায়িত্ব, তার চেয়ে একাই ভালো। একবার রান্না করলে আমার 2 বেলা হয়ে যাবে, এত ভাবনা কিসের। যেমনটা বললাম, ঘরে সামান্যই ধুলো জমেছে, তবে পুরো বাড়ি পরিষ্কার করার মতো পরিশ্রম করার কোনো মানে হয় না। শুধুমাত্র একটা ঘর আর রান্নাঘরটা নিজের ব্যবহারের মতো পরিষ্কার করে নিলাম। সামান্য বাজার একেবারেই করে নিয়ে এসেছি। রান্নাঘরে থাকা কেরোসিনের স্টোভে কেরোসিন ঢেলে সেটাকে জ্বালিয়ে ভাত বসিয়ে দিলাম। তখন প্রায় বেলা 1টা বাজে। স্নান খাওয়া দাওয়া সেরে একখানা সিগারেট ধরিয়ে ঘরের ভিতরেই কিছুক্ষণ পায়চারি করলাম। আমার আত্মীয় আমাকে জানিয়েছিল জমির দলিল এবং ব্লুপ্রিন্ট কোথায় রয়েছে। সিগারেটটা শেষ হতে আলমারি খুলে সেসব কাগজ বের করলাম। তারপর বিছানাতেই গা এলিয়ে কিছুক্ষণ সেই কাগজপত্র ঘাটাঘাটি করলাম। নিজে সবটা ঠিকঠাক করে না জানলে পরে সমস্যা হতে পারে। কাগজপত্র দেখতে দেখতে চোখ সামান্য ভারী হয়ে এলো। বিছানাতেই সেসব এক পাশে রেখে বালিশ মাথায় দিয়ে শুয়ে পড়লাম। চোখ যখন ভারী হয়ে এসেছিল তখন ঘুমের প্রভাব অত্যন্ত গভীর মনে হলেও ঘণ্টাখানেকের মধ্যেই ঘুম ভেঙে গেল। সূর্য তখন পশ্চিম আকাশে। আসন্ন বিকেলের মিঠে রোদ্দুর সবুজ প্রকৃতির উপরে মায়াবী চাদরের মতো ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ঘরে বন্দি থাকার কোনো অর্থ হয় না। চোখে মুখে জল দিয়ে পোশাক পরিবর্তন করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এই গ্রামে সত্যি এক অদ্ভুত শান্তি রয়েছে। ছাড়া ছাড়া কিছু বাড়িঘর, গাছপালার সারি, সবুজ ফসলে ভরা চাষের জমি, কোথাও কোথাও টলটলে জলে পরিপূর্ণ পুকুর। সেই পুকুরের উপরে বাঁশ গাছের মাথাগুলো ঝুঁকে পড়ে জল ছুঁয়ে আছে। নিঃশব্দে প্রতীক্ষা করে থাকা মাছরাঙা রঙিন ডানা মেলে হঠাৎই জলের কাছে নেমে এসে মুহূর্তেই ফিরে যাচ্ছে পাশের কোনো ডালে। তাদের সেই প্রচেষ্টা সফল হচ্ছে কিনা কে জানে, তবে প্রকৃতির এই সরল সমারোহ যে অপরূপ এক স্বর্গীয় সৌন্দর্য সৃষ্টিতে শুধু সফল নয়, সর্বশ্রেষ্ঠ, তা বলা বাহুল্য। আমি উদাসী মনের কল্পনা মিশিয়ে ওই সৌন্দর্যের অমৃত পান করতে করতে ঘুরে বেড়াতে লাগলাম গ্রামের পথে পথে। ঘুরতে ঘুরতে আলো যখন প্রায় ফুরিয়ে এসেছে তখন পৌঁছালাম গ্রামেরই একটা বাজারের কাছাকাছি। ছোট্ট বাজার, হাতে গোনা কয়েকটা দোকানপাট, তার মধ্যেই একটি চায়ের দোকানে বেশ কিছু লোকজন বসে রয়েছে।
এখানে এত লোকজন তার কারণ চায়ের দোকানেই একটা টেলিভিশনে বাংলা সিনেমা চলছে। চরম উৎসাহে ওই সিনেমার রস সবাই উন্মুখ দৃষ্টিতে উপভোগ করছে। আমিও সেখানে পৌঁছে কাঠের বেঞ্চির একধারে কোনো ক্রমে বসলাম। দোকানিকে বলতে একবার চা আমার হাতে পৌঁছালো। ইচ্ছা ছিল গ্রামের লোকজনের সঙ্গে কথা বলবো, কিন্তু সবাই এতটাই মগ্ন হয়ে সিনেমা দেখছে যে তাদের বিরক্ত করতে মন চাইল না। চা শেষ করে কিছুক্ষণ সেখানে বসেই কখনো টিভির পর্দায় তাকালাম, কখনো আবার সিনেমার দৃশ্যগুলোর সঙ্গে বসে থাকা লোকজনের অভিব্যক্তির পরিবর্তন লক্ষ্য করলাম। এসব করতে করতেই এক সময় খেয়াল হলো ঘড়ির কাঁটা দ্রুত গতিতে ছুটে চলেছে। অতএব এবার ফিরে যাওয়াই ভালো। চায়ের দাম মিটিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। এখান থেকে হেঁটে বড়জোর মিনিট 15 লাগবে। নিজের ভাবনাতেই মগ্ন হয়ে হেঁটে চলেছি। গ্রামের এই এক বিড়ম্বনা। দিনের বেলায় চারদিকের শোভা যত মনোমুগ্ধকর মনে হয়, রাতের বেলায় ঠিক ততটাই সবকিছু অন্ধকারময় হয়ে ওঠে। সৌন্দর্য তো দূরে থাক, সামনে উপস্থিত কোনো কিছুই স্পষ্টভাবে চোখে পড়ে না। আকাশের আধখানা চাঁদের মৃদু আলোতে কোনো মতে এগিয়ে চলেছি। পথ চেনা হলে অবশ্য এতটা সমস্যা হতো না, একেবারে নতুন পথ কিনা। এভাবে প্রায় অর্ধেক পথ যখন চলে এসেছি, তখন হঠাৎ আমার মনে হলো পিছনে পিছনে কেউ আসছে। কি জানি, হয়তো এই গ্রামেরই কোনো লোক হবে। আমি যেমন যেমন এগিয়ে চলেছি, ঠিক তেমন ভাবেই লোকটি যেন আমায় অনুসরণ করছে। আরো কিছুটা চলে আসার পর দাঁড়িয়ে একবার পিছনে ফিরে তাকালাম। অন্ধকারের মাঝে স্পষ্ট দেখতে না পেলেও একটা অবয়ব চোখে পড়ল। অদ্ভুতভাবে আমি দাঁড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পিছনে আসা লোকটিও দাঁড়িয়ে পড়েছে। খুব ভুল যদি না হয়, তবে লোকটির মাথায় একরাশ কোঁকড়ানো চুল রয়েছে। কি জানি কে। এমন অচেনা জায়গায় বেশি কৌতূহল দেখিয়ে লাভ নেই। আমি আরো কিছুটা দ্রুত পা ফেলে বাড়ির পথে এগিয়ে চললাম। কিছুক্ষণ পরে আমার গন্তব্যের সামনে এসে পৌঁছালাম। মুহূর্ত মাত্র অপেক্ষা না করে সোজা সদর দরজার সামনে গিয়ে তালা খুলে ভিতরে ঢুকে পড়লাম। দরজাটা যখন বন্ধ করছি, তখন মনে হলো যে লোকটি আমার পিছনে পিছনে আসছিল, সে যেন ঠিক বাড়িটার মুখোমুখি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। মনের মধ্যে বিভিন্ন রকম আশঙ্কা তৈরি হলো ঠিকই, তবু আমি দরজাটা চেপে বন্ধ করলাম। তারপর ভালো করে সেটাকে আটকে দিলাম। এমনকি সম্ভাব্য সব কিছু করার পরেও ভালো করে পরীক্ষা করলাম দরজাটা ঠিকঠাক আটকেছে কিনা। এরপর স্বাভাবিক নিয়মেই পোশাক পরিবর্তন করে রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। এমন নিস্তব্ধ পরিবেশে
শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুম নামল চোখে। রাতটা নির্বিঘ্নেই কেটে গেল। সাধারণত এমন আমার হয় না। সকালে ঘুম একটু দেরি করেই ভাঙল। আসলে কলকাতা শহরে এমন নিরিবিলি সকাল তো পাওয়া যায় না। আলো ফোটার পর থেকেই যানবাহনের শব্দ ঘুমের দফা রফা করে। এখানে পরিস্থিতি ঠিক বিপরীত। উঠে বাইরে এসে দেখি বেশ কিছু লোকজন রাস্তায় দাঁড়িয়ে আছে, আর কয়েকজন ফিতে ধরে জমি মাপছে। আমিও তাড়াতাড়ি প্রাতঃকর্ম সেরে বাইরে এসে তাদের সঙ্গে কথাবার্তা বললাম। সত্যি কথা বলতে জমির মাপ নিয়ে খুব একটা অসুবিধা কিছু হলো না। প্রায় দুপুর পর্যন্ত এসব নিয়েই আমার কেটে গেল। তারপর রান্নাবান্না, স্নান, খাওয়া দাওয়া সব কিছু মিটিয়ে যখন বিছানার কাছে পৌঁছালাম তখন প্রায় বেলা 3টে বাজে। জানি না কেন আজ ক্লান্তি সত্ত্বেও ঘুম এলো না। বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করার পরে উঠে পড়লাম। তারপর 1 কাপ চা বানিয়ে নিয়ে বাড়ির সামনেটায় দাঁড়িয়ে কিছুটা সময় কাটল। তখনও রোদ রয়েছে। কি করব ভাবতে ভাবতে আরও কিছুটা সময় কাটার পর দেখলাম রোদ খানিক পড়ে এসেছে। মনকে বিভ্রান্ত হওয়ার অবকাশ না দিয়ে জামা কাপড় পরে বাড়ি তালা বন্ধ করে বেরিয়ে পড়লাম গ্রামের পথে। এই দিনও আগের দিনের মতোই এদিক ওদিক ঘুরে কেটে গেল। সন্ধ্যার দিকে আবার পৌঁছালাম সেই চায়ের দোকানে। আজও মনে আছে, সেদিন চায়ের দোকানের টেলিভিশনে মৌচাক সিনেমাটা চলছিল। সিনেমার দৃশ্যের সঙ্গে সঙ্গে দর্শকদের মুখের হাসি চওড়া হয়ে উঠছিল। কেউ কেউ সশব্দে কিছুটা অসঙ্গতিপূর্ণ অট্টহাসি করে উঠছিল। আমারও বড় প্রিয় এই সিনেমাটা। সবকিছু মিলিয়ে সেই দিন ওই গ্রামের মানুষগুলোর সঙ্গে আমি বড় একাত্ম হয়ে গেছিলাম। সিনেমাটা যতক্ষণ শেষ না হলো ততক্ষণ কিছুতেই ফিরে আসতে মন চাইল না। সমাপ্তি ঘোষণার পর যখন আমি ওই দোকান ছেড়ে উঠলাম তখন রাত 8টা বাজে। সিনেমার ভাবটা মনের মাঝে অদ্ভুতভাবে লেগেছিল। ঠোঁটের কোণে একটা পরিতৃপ্তির হাসি নিয়ে অন্ধকার পথ ধরে এগিয়ে চললাম আমি। হঠাৎ একটা মৃদু পদশব্দে আমি সচেতন হলাম। যেন হঠাৎ করেই বাস্তবের মাটিতে আছড়ে পড়লাম। পিছনে না তাকিয়েই বুঝতে পারলাম ঠিক গত সন্ধ্যার মতো আজও কেউ আমার পিছনে পিছনে চলেছে। আমার ভবিতব্য কিনা জানি না, তবে এক অতি প্রাকৃত অনুভূতিতে আমার গা শিরশির করে উঠল। আমি নিজের মতো এগোতে লাগলাম। মনের মাঝে এক আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কাতেই যখন প্রায় বাড়ির কাছাকাছি, সেই সময় হঠাৎ থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকালাম। স্পষ্ট কোনো অবয়ব আজও দেখতে পেলাম না, তবে সেই কোঁকড়ানো চুলের গোছা অন্ধকারেও স্পষ্ট দেখলাম। ওই লোকটা কে? সত্যিই কি সে আমায় অনুসরণ করছে,
নাকি সাধারণ পথচারী? হয়তো এই সময় এসে বাড়ি ফেরে। কিন্তু গতকাল আর আজ আমি ভিন্ন সময়ে ফিরেছি। তাহলে সেই লোকটির ফেরার সময় এক হয় কি করে? তবে কি আমার মনের সন্দেহই সত্যি? কোনো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমায় অনুসরণ করছে প্রতি সন্ধ্যায়। এসব ভাবতে ভাবতে বাড়ির একেবারে সামনে এসে পৌঁছালাম। কৌতূহল মনে ছিল, তবু এসব ভাবনাকে প্রশ্রয় না দিয়ে সোজা ঢুকে পড়লাম বাড়ির ভিতরে। দরজা বন্ধ করার সময় ঠিক গত সন্ধ্যার মতো দেখলাম রাস্তার উপরে সেই লোকটি দাঁড়িয়ে আছে। আজ এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমার শরীরের সমস্ত লোম যেন খাড়া হয়ে উঠল। চাপা আতঙ্ক মনে নিয়ে সজোরে সদর দরজাটা বন্ধ করলাম। এরপর গত দিনের মতোই খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম আমি। শোয়ার পরে অন্ধকার ঘরে মাথার মধ্যে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। লোকটি কে? আমার সঙ্গে তার কিসের যোগাযোগ? তবে কি এই বাড়ির সঙ্গে তার কোনো যোগাযোগ আছে? কিন্তু আজ সকালেই তো সীমানা নিয়ে সমস্তটা সমাধান হয়ে গেছে। বলতে গেলে কোনো সমস্যাই হয়নি। যদি কোনো খারাপ লোক হয়, তবে তার উদ্দেশ্য কি হতে পারে? এমন কোনো কিছু আমার কাছে নেই যা ছিনতাই করে ওই লোকটির লাভ হবে। তাছাড়া সেটাই যদি উদ্দেশ্য হতো, তবে এই দুদিন লোকটির কাছে যথেষ্ট সুযোগ ছিল আমায় অন্ধকারে মাঝপথে আক্রমণ করার। লোকটি তা করেনি, বরং চুপি সারে আমার পিছনে পিছনে বাড়ি পর্যন্ত এসেছে। এসব ভাবনায় মনের মাঝে একটা ধোঁয়াশা লেগে রইল। সেই ধোঁয়াশা নিয়েই একসময় ঘুমিয়ে পড়লাম সেই রাতের মতো। যেভাবে আমাকে এখানে আসতে বলা হয়েছিল, তাতে ভেবেছিলাম সীমানা নিয়ে বড় কিছু সমস্যার একটা সম্ভাবনা আছে। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি। সহজেই কাগজপত্রের সঙ্গে সবকিছু মিলে গেছে এবং সেই সমাধান গতকালই হয়ে গেছে। অতএব এই দিন থেকে সেই অর্থে এখানে আর কোনো কাজ নেই। ফিরে গেলেই হতো। তবু ভাবলাম আর কয়েকটা দিন এখানে থেকেই যাই। হতে পারে আমার সামনে সবটা সহজে মিটিয়ে নিয়ে আমার আড়ালে কোনো ক্ষতি করার উদ্দেশ্য আছে। তাছাড়া এত সুন্দর একটা গ্রাম, এমন নির্মল প্রকৃতিতে কিছুতেই যেন মন ভরতে চায় না। মনে হয় আরো কিছুক্ষণ, আরো কিছু দিন এখানে কাটাই। সেদিন দুপুরে খাওয়া দাওয়া কিছুটা তাড়াতাড়ি হয়ে গেল। অভ্যাস মতো সামান্য বিশ্রাম নিয়ে যখন বেরোলাম, তখন বিকেল 4টে বাজে। সামান্য রোদ এখনো রয়েছে, তবে সেই রোদের তেজ অস্বস্তিকর নয়। গত দুদিনের মতো সারা বিকেল গ্রাম ঘুরে সন্ধ্যায় পৌঁছালাম সেই চায়ের দোকানে। আজও সেখানে একটা সিনেমা চলছে। লোকজন
উৎসাহের সঙ্গে সেদিকে তাকিয়ে আছে। দোকানে চা পান করে বেশ কিছুটা সময় কাটিয়ে যখন সেখান থেকে উঠলাম, তখন রাত প্রায় 8টা বাজে। গ্রামগঞ্জের ব্যাপার, এই সময় চায়ের দোকানেও লোকজন তুলনামূলক কমে এসেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই দোকানের ঝাঁপ নামবে। আমি বেরিয়ে এসে গুটি গুটি পায়ে বাড়ির পথে এগোতে লাগলাম। আজ কিছুটা পথ চলে আসার পরেও কোনো সাড়া শব্দ পেলাম না। কয়েকবার পিছনে ফিরে তাকালাম। একেবারে শুনশান পথঘাট, জনপ্রাণীর চিহ্ন কোথাও নেই। অন্ধকারময় সন্ধ্যা রাতে সব প্রাণের স্পন্দন লোপ পেয়ে গ্রাম যেন শ্মশানের মতো নীরব হয়ে উঠেছে। অজ্ঞাত অনুসরণকারীর উপস্থিতি গত দুদিন আমায় চিন্তামগ্ন করে তুলেছিল। আজ তার অনুপস্থিতিও একইভাবে চিন্তিত করল আমায়। প্রত্যাশিত কিছুর অন্যথা ঘটলে, ভালো মন্দ যাই হোক, মানুষের মন স্বস্তি পায় না। আমিও অস্বস্তি নিয়ে অন্ধকারে হেঁটে চলেছি। হাঁটতে হাঁটতে তখন দূর থেকে বাড়িখানা দেখা যাচ্ছে। চাঁদের মৃদু আলোয় অদ্ভুত দেখাচ্ছে সব কিছু। অন্ধকারে সব রং মুছে গেছে, ধূসর লাগছে সব দিক। হয়তো আজ আর সেই কোঁকড়া চুলের অজ্ঞাত অনুসরণকারীর দেখা আমি পাব না। উসখুস করতে করতে বারবার পিছনে দেখতে দেখতে একসময় এসে বাড়ির সদর দরজায় পৌঁছালাম। তালা খুলে ঢুকে পড়লাম ভিতরে। আজ যেন সব কিছু অস্বাভাবিক রকম নীরব মনে হচ্ছে। কেমন যেন থমথমে একটা ভাব। 7-5 ভাবতে ভাবতে সদর দরজাটা চেপে বন্ধ করতে যাব, সেই সময় দরজার ফাঁক দিয়ে আমার দৃষ্টি গিয়ে পৌঁছালো রাস্তার উপরে। দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। দেখলাম সেই কোঁকড়া চুলের অজ্ঞাত লোকটি গত 2 সন্ধ্যার মতো আজও দাঁড়িয়ে আছে রাস্তার উপরে। মন আমার অধৈর্য হয়ে উঠেছিল। লোকটির অনুপস্থিতি মনের সেই অধৈর্য ভাবকে আরো তীব্র করে তুলেছিল ফেরার পথে। দরজাটা আমি বন্ধ না করেই রাস্তার উপরে দৃষ্টি নিবদ্ধ রেখে আবার বেরোলাম বাড়ি থেকে। সাবধানী পদক্ষেপে এগিয়ে চললাম রাস্তার উপরে সেই লোকটির দিকে। প্রতি পদক্ষেপে একটু একটু করে লোকটির কাছে পৌঁছাচ্ছি। সেই সঙ্গে স্পষ্ট অনুভব করতে পারছি আমার হৃদস্পন্দন ক্রমাগত বেড়ে চলেছে। কয়েক মুহূর্তেই এসে পৌঁছালাম লোকটির একেবারে মুখোমুখি। বয়স খুব বেশি হবে না, আন্দাজ 35-40। মাথায় সেই এক ঝাঁক কোঁকড়ানো চুল। একমাত্র যেটুকুই
এই দুদিন আমার চোখে পড়েছে অন্ধকারের মাঝে। চোখের মণি দুটো আকাশের এক ফালি চাঁদের প্রতিফলনে চকচক করছে। মুখের ভাব কেমন যেন, হাসির বিন্দু মাত্র ছোঁয়া তাতে নেই। বিষাদগ্রস্ত তাও নয়, কেমন যেন অভিব্যক্তিহীন, থমথমে। শুধু এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। কয়েক মুহূর্ত আমার মুখ থেকেও কোনো শব্দ বের হলো না। তারপর এক প্রকার জোর করেই কথা বললাম। আপনি কে? এভাবে সন্ধ্যার সময় আমার পিছনে পিছনে আসছেন কেন? অদ্ভুত নির্লিপ্ততা মাখানো কণ্ঠে লোকটি বলল, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, সময় হবে? কথা বলতে আমার সমস্যা ছিল না, তবু বললাম, আপনি আগামীকাল সকালে আসুন। সকালে আসা যাবে না, এই সময়ই আপনাকে শুনতে হবে। মনে সন্দেহ হলো, লোকটি পাগল নয় তো? আমার মনে ভাবনাটা আসার সঙ্গে সঙ্গে লোকটি যা বলল তাতে একরকম অবাক হয়ে গেলাম। মনে হলো যেন আমার মনের কথা সে স্পষ্ট শুনতে পেয়েছে। আমি পাগল নই, ভয় পাবেন না। আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার নেই, শুধু কয়েকটা কথা। জানি না কেন এবার আমার মনে লোকটির জন্য অদ্ভুত রকম একটা অনুভূতি তৈরি হলো। প্রত্যাখ্যান করতে আমার মন চাইল না। আচ্ছা, ঠিক আছে, আপনি ঘরে আসুন, বসে আপনার সব কথা শোনা যাবে। না, ঘরে আমি যাব না, আপনার ওই বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকটা কথা বলেই চলে যাব। বেশ, তবে আসুন। হেঁটে বাড়ির সদর দরজার সামনে পৌঁছালাম। লোকটিকে জিজ্ঞাসা করলাম, চা খাবেন? না। ঠিক আছে, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি দুটো চেয়ার নিয়ে আসি ঘর থেকে। চটপট ঘরে ঢুকে দুখানা চেয়ার নিয়ে এসে ভদ্রলোককে বসতে বললাম, নিজেও বসলাম। বলুন। বরুণ মুখোপাধ্যায় আপনার কে হয়? সম্পর্কে আমার ভাই। আসলে সম্পর্ক কিছুটা দূরের, তাছাড়া যোগাযোগ যে তেমন ছিল তা নয়। ও তো বাইরে গেছে, জানেন নিশ্চয়ই। এই সময়ই ওই পাশের জমিটা বিক্রিবারটা হচ্ছে, সেই কারণেই আমার আশা। তা আপনার পরিচয়টা? আমার নাম অরুণ কালসা। এই পাশের যে জমিটা বিক্রি হচ্ছে ওটা আমাদেরই। একটা ঘটনার কথা আপনাকে বলি, আমার মনে হয় এটা আপনার জানা দরকার। তারপর কি কর্তব্য তা আপনি নিজেই ঠিক করবেন। এখানে মোট 1 বিঘা জমি ছিল। আমার বাবা অনেক আগে সেখান থেকে 16 কাঠা জমি কেনে। আমরা 2 ভাই। বছর 5 আগে বরুণবাবু বাকি যে 4 কাঠা জমি সেটা কিনেছিলেন। জমি কেনার কিছুদিন পর একদিন আমার বাবাকে ডেকে পাঠালেন, প্রস্তাব দিলেন আমাদের সেই 16 কাঠা জমি থেকে 6 কাঠা জমি বিক্রি করার। বরুণবাবু কিনতে চান, অথচ জমি বিক্রি করার কোনো ইচ্ছা আমার বাবার ছিল না। তার উপর জমির সেই সময় যা বাজার দর, তার চেয়ে অনেকটাই কম দেওয়ার কথা বললেন। অতএব কিছুতেই বাবা রাজি হয়নি। সামনাসামনি আর কিছু না বললেও এরপর বিভিন্ন জায়গা থেকে নানা রকম হুমকি বাবার কাছে আসতে থাকে। সমস্যা সত্ত্বেও বাবা নিজের জায়গায় স্থির ছিল, একরকম জেদ ধরেছিল জমি বিক্রি করবে না। বছরখানেক পরে বরুণবাবু এখানে এই বাড়িটা তৈরি করতে শুরু করেন। 7-8 মাসের মধ্যে বাড়ি তৈরি হয়ে যায়। এই সময় অবশ্য বিষয়টা কিছুটা থিতিয়ে পড়েছিল। জমি বিক্রি করার জন্য চাপ আসা সাময়িক বন্ধ হয়ে গেছিল।
তবে এই বাড়িতে বরুণবাবু সপরিবারে বাস শুরু করার 6 মাস পর একদিন আমার বাবাকে ডেকে পাঠানো হয়। বাবা এসেছিল দুপুরের দিকে। ঘণ্টাখানেক পরেও বাবা ফিরছে না, সেজন্য আমি আসি বাবার খোঁজ নিতে। বাড়িতে ঢোকার পরে সব কিছু কেমন যেন থমথমে মনে হচ্ছিল। কোনো উত্তেজনা নেই, অথচ আশঙ্কাজনক কিছু অপেক্ষা করে আছে। বাবার কথা জিজ্ঞাসা করায় বরুণবাবু আমায় এই পাশের ঘরে নিয়ে গিয়েছিলেন। গিয়ে দেখি বাবা বিছানার উপরে শুয়ে রয়েছে। প্রথম দেখাতে মনে হলো ঘুমিয়ে আছে, কিন্তু এভাবে এই বাড়িতে এসে ঘুমিয়ে পড়ার তো কোনো কারণ থাকতে পারে না। আমি একবার ডাকলাম, কোনো সাড়া নেই। তাকিয়ে দেখলাম আমার সামনেই বরুণবাবু কেমন একটা বাঁকা হাসি ঠোঁটে নিয়ে তাকিয়ে আছে। তারপরে হঠাৎ আমার মাথায় সজোরে একটা কিছু এসে আঘাত করল। মুহূর্তেই চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। এর কিছুদিন পরেই আমাদের সেই 16 কাঠা জমি থেকে 6 কাঠা জমি বরুণবাবুর নামে রেজিস্ট্রি হয়। বরুণবাবুকে নাকি বাবাই ওই জমি বিক্রি করেছিলেন। এ জমির দাম আর কিছুদিনের মধ্যে আকাশ ছোঁবে। পাশে একটা কারখানা হচ্ছে। বুঝতেই পারছেন ভবিষ্যতে এই জমির দাম কত হতে পারে। লোকটি চুপ করল। আমিও কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। এমন অজ্ঞাত একটা লোকের বলা কথা মোটেই আমার বিশ্বাস হলো না। সে কথাই বললাম, আপনার বলা এই কথাগুলো আমি বিশ্বাস করব কেন? সে দায় আপনার নেই। তবুও আপনি সজ্জন মানুষ, সারা জীবন ন্যায়ের পথে চলেছেন, তাই আপনাকে জানালাম। আপনার আত্মীয়, তার প্রতি আপনার সহানুভূতি থাকা অস্বাভাবিক নয়। তবু সত্যি যা তা তো সত্যিই থাকে। কিন্তু তার প্রমাণ কি? ওই মুহূর্তে মনে হচ্ছিল অন্ধকার আরো গাঢ় হয়ে উঠেছে। রাত্রির নিস্তব্ধতা শঙ্কাময় পরিস্থিতি রচনা করেছে পৃথিবীর বুকে। অন্ধকারে মিশে আছে লোকটির মুখখানা, শুধু সেই কোঁকড়ানো চুল কালো ছবির মতো রাতের বুকে ভেসে রয়েছে। যে কাগজপত্র আপনি ঘাটাঘাটি করছিলেন তার তারিখগুলো দেখলে আন্দাজ করতে পারবেন যে আমি মিথ্যা বলছি না। আর তাছাড়া এই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণায় মাটির গভীরে আজও সব প্রমাণ লুকানো আছে। দক্ষিণ পশ্চিম কোণা? তার মানে বাড়ির পিছনে। কথাগুলো শুনতে শুনতে বাড়িটার দিকে একবার তাকালাম। ভদ্রলোকের কথা শেষ হলে কি আছে সেখানে জানতে চাইব ভেবে প্রশ্ন করার জন্য লোকটির দিকে ফিরতে আমার বুকের ভিতরে যেন বজ্রপাত হলো। সামনের চেয়ারটা সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে। এইমাত্র ওখানে যে জলজ্যান্ত একজন মানুষ বসেছিল, চোখের পলকে সে কোথায় মিলিয়ে গেল? এ ঘটনায় আমার সারা শরীরে এক শীতল শিহরণ অনুভব করলাম। তৎক্ষণাৎ চেয়ার দুখানা তুলে নিয়ে ঢুকে পড়লাম ঘরে। রাতের খাওয়া দাওয়া মাথায় উঠল। সঙ্গে সঙ্গে সেই দলিলের কাগজপত্র বের করে বসলাম। অনেক খোঁজাখুঁজি করার পর একটা স্ট্যাম্প পেপার খুঁজে পেলাম। তাতে সই করেছে শঙ্কর কালসা নামে কেউ একজন। সেখানে তারিখ যা রয়েছে তা ওই অজ্ঞাত লোকটির বলা সময়কালের সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে।
অনেকটাই রাত হয়ে গেছিল। সেদিনের মতো দুশ্চিন্তা মাথায় নিয়ে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। সকালে প্রথমে আমি আমার বন্ধু স্থানীয় এক পুলিশের সঙ্গে যোগাযোগ করে সব কথা জানাই। সেই বন্ধুর উদ্যোগেই এরপরে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। একটু পরেই ওই বাড়িতে পুলিশ এসে পৌঁছায়। লোকজন লাগিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণায় মাটি খুঁড়ে যা পাওয়া যায় তাতে সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে। উদ্ধার হয় দুখানা পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল। এরপর আইনের পথে চলে, সেসব আর বিস্তারিত বলছি না। আমাকেও বিস্তর ঝামেলা পোহাতে হয়েছিল এই ঘটনায়। আমার সেই আত্মীয় অর্থাৎ দূর সম্পর্কের ভাই এরপর গ্রেপ্তার হয়। প্রমাণিত হয় যে সেই জমির লোভে বাবা ছেলেকে খুন করেছিল। এখন সে জেলে রয়েছে। এই ঘটনায় একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝেছি। আমরা আমাদের আশেপাশে যাদের খুব কাছের ভাবি, সাধারণত তাদের সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা আমাদের থাকে না। নিজের মানুষ সব সময় নিজের কাছে ভালোই হয়, কিন্তু বাস্তবে সব সময় তেমনটা হয় না। এই যে দেখিস না, ট্রেনে বাসে যেসব লোক ভিড়ের মাঝে অসভ্যতা করে, খোঁজ নিয়ে দেখা যাবে তাদের অনেকের বাড়িতেও মেয়ে রয়েছে। সেই মেয়ের কাছে তার বাবা খুব ভালো, কিন্তু আড়ালে সেই মানুষটাই ভদ্র চেহারার আড়ালে অমানুষ। শুনছিলেন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬২তম গল্প সন্ধ্যার আগন্তুক। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।